ডেলিভারি ট্রান্সপারেন্সি সম্বন্ধে প্রশ্ন তুলেছেন এখানে দু একজন, রাইটলি সো, বিকজ হিস্টোরিক্যালি বাংলাদেশে দেখা গেছে আসলে ডেলিভারি পয়েন্টে ইট গেটস লস্ট, ওই জায়গা থেকে এখানে হারিয়ে যায়। এটা প্রপার যাদের পাওনা তারা তাদের কাছে যায় না। সো উই অ্যাপ্রিসিয়েট দ্য কনসার্ন। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি কার্ডের সিলেকশন প্রসেসটা উই ট্রাই টু, আমরা চেষ্টা করেছি এটা ট্রান্সপারেন্ট রাখার জন্য। এই জন্য দুইটা তিনটা কাজ করা হয়েছে। একটা হচ্ছে এই ফ্যামিলি কার্ড সিলেকশনে কোনো পলিটিক্যাল পার্ট ছিল না। উই হ্যাভ নট, আমাদের পলিটিক্যালি কেউ এই ফ্যামিলি কার্ড সিলেকশন প্রসেসে আমরা ইনভলভ করিনি। দেয়ার ওয়াজ লট অফ প্রেশার। স্বাভাবিকভাবে স্বভাবগতভাবে আমাদের একটা অভ্যাসই হয়ে গেছে যে যেই সরকার আসবে সেই সরকারের লোকজনেই এইসব প্রক্রিয়া নর্মালি করে থাকে। এগুলো আমি বিস্তারিত বলার দরকার নেই, সবাই জানেন আপনারা। তা আমরা প্রথমে চেষ্টা করেছি ওখান থেকে বেরিয়ে আসতে। উই মেড শিওর দ্যাট কোনো রকমের পলিটিক্যাল ইনভলভমেন্ট যাতে না থাকে, ওই স্থানীয়ভাবে হোক কেন্দ্রীয়ভাবে হোক, কেউ ছিল না। নাম্বার টু, এটা যে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা করেছি যাতে করে ফেয়ারলি সিলেকশনটা হয়। এটা পিএমটি একটা মেজার আছে। এই পিএমটি হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এটার জন্য কারা এলিজিবল। সুতরাং উই অ্যাপ্লাইড দ্য পিএমটি ফর্মুলা, যে একটা বাড়িতে গেলে তার বাড়িটা কীরকম, তার বাড়িতে কি টেলিভিশন আছে কিনা, তার ছাদটা কি টিনের ছাদ নাকি ছনের ছাদ, নাকি ছাদ আদৌ নাই। তো এগুলো অনেকগুলো কনসিডারেশন মিলে এটা পিএমটি ফর্মুলার মাধ্যমে এই কাজটা করা হয়েছে। এবং এটার জন্য আমরা যে পাইলট প্রজেক্টটা করেছি, যেখানে প্রায় 72,000 অলরেডি ডেলিভার্ড, অলরেডি পেয়েছে, এই প্রসেসটা আমরা আবার রিভিউ করেছি। যে বিষয়গুলো আপনারা কনসার্নগুলো বলেছেন ওইসব কারণেই, কারণ ইটস এ বিগ প্রজেক্ট। আমি মনে হয় না বাংলাদেশে এত বড় কোনো সময় সোশ্যাল সার্ভিসেস প্রজেক্ট বাংলাদেশে হয়নি। ইটস ভেরি বিগ প্রজেক্ট, ভেরি অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, অ্যান্ড অনেক সাহসের দরকার এই প্রজেক্ট করতে গেলে। আমরা যেটা পেয়েছি, ইয়েস দেয়ার হ্যাজ বিন ইভেন এত সব প্রিকশনারি মেজার নেওয়ার পরেও একটা এরার এখান থেকে বেরিয়েছে, 1.5% মতো একটা এরার বেরিয়েছে। সো ইউ আর অ্যাড্রেসিং দ্যাট 1.5% কেন হলো, কী কারণে হলো, কোথায় ফেলিওরগুলো আছে। তো আমরা চেষ্টা করতেছি সেটা কারেকশন করার জন্য, সেটাও যাতে না হয়। তা আমি মনে করি এই কনসার্নটা বোধহয় থাকার কারণ নেই। এখন আমরা কনফিডেন্ট ফিল করছি যে এই ডেলিভারিতে আমাদের এরর উইল বি ভেরি লিটল। যদি হয়েও থাকে এত মাইনিউট হবে যে এটা খুব বেশি বড় ধরনের লিকেজ আমরা বলতে পারবো না অন্তত। সো আই ক্যান অ্যাসিওর ইউ যে ফ্যামিলি কার্ডের প্রসেসটা, ডেলিভারিটা এবং টাকাটা সরাসরি তার অ্যাকাউন্টেই যাচ্ছে। এখানে কোনো মাঝখানে কেউ নাই, কিন্তু স্ট্রেইট ওই যে ঘরের গিন্নির অ্যাকাউন্টে সরাসরি যাচ্ছে। তার হাজব্যান্ডও না, তার ভাইও না, সরাসরি তার অ্যাকাউন্টে যাচ্ছে। আর আমরা নিশ্চিত করছি তার অ্যাকাউন্টে যাচ্ছে, কারণ হোল ফ্যামিলি কার্ডের কনসেপ্টটাই হচ্ছে যে ওই মহিলাকে, যিনি ঘরের সব কাজগুলো করেন, যার কোনো সমাজে কোনো রেকগনিশন নাই, ফ্যামিলিতেও নাই, ওই মহিলাকে এম্পাওয়ার করা থ্রু ফাইন্যান্সিয়াল মিনস। এই জন্য এই কাজটা করা হয়েছে। এবং এটার সাথে অনেক কিছু জড়িত। একজন আমাদের গার্মেন্টস কর্মী সঠিকভাবেই বলেছেন, আমাদের যে শ্রমিকদের যে বেতন, এটা আজকাল যে কস্ট অফ লিভিং, ওদের পক্ষে চলা খুব কঠিন, কিন্তু সঠিকভাবে বলেছে। কিন্তু শ্রমিকের বেতন তো গভর্নমেন্ট দেয় নাই, শ্রমিকের বেতন তো দেয় তার এমপ্লয়ার। গভর্নমেন্ট শ্রমিকের পলিসি করতে পারে, যেটা আমরা করেছি। এবং আমরা এটা অলরেডি আমরা কি বলে আইএলওতে শ্রম আইনটা পাস করেছি, এবং আইএলওতে আমরা আমাদের সাবমিশনও করেছি। কিন্তু বেতন তো দেয় এমপ্লয়ার। তো
তো আমি এই জন্য এই যে ফ্যামিলি কার্ডটা কিন্তু তার কিছুটা প্রবলেম সলভ করছে। এই যে ভদ্রমহিলা এই পয়েন্টটা রেজ করেছেন, ওনার ফ্যামিলি কিন্তু ফ্যামিলি কার্ড পাচ্ছে, কিন্তু ওনার ফ্যামিলি কিন্তু ওনার ফ্যামিলি কিন্তু ফ্যামিলি কার্ড পাচ্ছে, এবং ওই মাসে ২৫০০ টাকা করে ওনার পরিবারের একজনের কাছে যাচ্ছে, ওনার কাছে যাচ্ছে না, ওনার পরিবারের। আপনি বসেন, ইউ হ্যাভ মেড ইউর পয়েন্ট, লেট মি স্পিক, বি রেসপেক্টফুল। আমাদের সমাজে অন্য টলারেন্স কমে যাচ্ছে, তো টলারেন্স কমে গেলে আবার সমস্যা। ডেমোক্রেসি সাকসেসফুল করতে হলে টলারেন্স থাকতে হবে। আপনার বক্তব্য দিয়েছেন, লেট মি রেসপন্ড। তো প্রত্যেকটা এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের এলিজিবল যত ফ্যামিলি আছে সবাই কাছে যাবে, সবার কাছে, আই রিপিট ইট, সবার কাছে যাবে। সুতরাং প্রত্যেকটা ফ্যামিলির কাছে মাসে যারা এলিজিবল, যারা পিএমটির ওই সেই ফর্মুলার আওতায় আসে এবং বিয়ন্ড তাদের কাছে যাবে। আমরা মনে করি এটা ফ্যামিলিগুলোকে সচ্ছলতা দেবে। তাদের ফ্যামিলি যে বলেছে যে অনেকে স্বাস্থ্যসেবাতে পাচ্ছে না, লেখাপড়া করাচ্ছেন না, এইখানে সব আনসার নাই, এটা অন্তত কিছুটা হলেও স্বস্তি দেবে। ফার্মার্স কার্ড এগেইন, যে ফুড সিকিউরিটির জন্য আমরা অনেক কথা বলি, কিন্তু যারা ফুড সিকিউরিটি এনশিওর করে এটা হচ্ছে ফার্মাররা। বাংলাদেশের ১৮-১৯ কোটি লোককে খাওয়াচ্ছে কিন্তু ফার্মাররা। তাদের কাছে আমরা চেষ্টা করছি তো কিছু ডাইরেক্ট ডেলিভারি দেওয়ার জন্য থ্রু ফার্মার্স কার্ড, যে তাদের ফার্টিলাইজার, তাদের সিড, এই সাপোর্টগুলো যাতে, নট এভরিথিং গভর্নমেন্ট তো দিতে পারবে না, বাংলাদেশ গভর্নমেন্টে এত রিসোর্স নেই, কিন্তু আমরা যতটুকু পারছি তাদের কাছে এই সার্ভিসটা ডেলিভারি করছি, সরাসরি তাদের কাছে যাচ্ছে। কিন্তু এটা বিসাইডস যারা আমাদের প্রতিবন্ধী আছে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। সমাজের যাদের আমরা মনে করেছি যাদের যে সোশ্যাল সেফটি নেটের নিচে যারা আছে সবাইকে অ্যাড্রেস করা হয়েছে, আই থিঙ্ক সবাইকে অ্যাড্রেস করা হয়েছে। আমরা চেষ্টা করেছি। আমাদের তো বাংলাদেশের বর্তমান কনটেক্সটে বিশেষ করে এই বাজেটটা, একটা বাজেট প্রক্রিয়া হতে ৬ মাসের প্রক্রিয়া লাগে। আমরা ১.৫ মাসে বাজেটটা করতে হয়েছে, অনলি ১.৫ মাসের মধ্যে বাজেট করতে হয়েছে। এবং আবার কোন ধরনের বাজেট, যেটা আমরা ইনহেরিট করেছি ওই যে আমাদের ওই সরকারের কাছ থেকে, ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে, যেটা আমরা ইনহেরিট করেছি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে। আমি কারো ক্রিটিসাইজ করতে চাচ্ছি না এখানে। ইট ডিড নট হেল্প। আমরা যখন দায়িত্ব নিলাম এগুলো সব আমাদেরকে সবগুলো চিন্তা করতে হচ্ছে। ৫০,০০০ কোটি টাকার মতো পাওয়ার বিল বাকি রেখে গেছে আপনার, মানে প্রত্যেক জায়গায় খালি বিল বাকি বাকি বাকি। এগুলো তো সব এই সরকারকে পে করতে হচ্ছে, এবং এগুলো পে করে মিডল ইস্টের 4 বিলিয়নের মতো আমরা আউট অফ পকেট, এই যে মিডল ইস্টের ওয়ারের কারণে, এটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং এই সবগুলো নিয়ে ১.৫ মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট, এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। ইটস এ কন্টিনিউয়াস থিং। এটা হচ্ছে সোশ্যাল সার্ভিসেসের ব্যাপারে। এখানে আমি অ্যাজ আই সেড সবাইকে কম বেশি। তারপরে আমাদের ফাইন্যান্সিং ইমপ্লিমেন্টেশন একটা বড় প্রশ্ন আসছে। বাজেট ঠিক আছে, প্রো পিপল হয়েছে, প্রো বিজনেস হয়েছে, যে সব ঠিক আছে, কিন্তু এটা কি বাস্তবায়ন হবে কিনা, মানে অ্যাগেইন একদম একটা সঠিক প্রশ্ন। এটা এত বড় একটা বাজেট, একটা রিসোর্স কনস্ট্রেন্ট দেশে, উইথ সাচ লো ট্যাক্স জিডিপি অ্যান্ড ইন্টারন্যাশনাল সাপোর্ট ইজ ড্রাইং আউট। ডক্টর রাজাক কারেক্টলি বলেছেন যে ওডিআই ইজ ড্রাইং আউট। এখন গ্লোবালি কিন্তু এইসব ফাইন্যান্সিং, এইসব সাপোর্ট কমে আসছে। সো আমরা এই একটা সময় কিন্তু এই বাজেটটা করতে হয়েছে, এটা আমাদের এক্সিকিউট করার জন্য। সো হোয়াট ডু ইউ ডু? আমরা কি আগের প্রসেসে দেশ চালাবো নাকি নতুনভাবে কিছু চিন্তা করব? এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা এখন যেটা দেখতেছি এই ফাইন্যান্সিং প্রসেসটাই, দি হোল
পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচার, পুরো পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারকে আমরা নতুনভাবে দেখছি। ওই যে IMF লোন দেবে, ওয়ার্ল্ড ব্যাংক লোন দেবে, ADB লোন দেবে, তারপর আমরা দেশ চালাবো, ওদের উপর ডিপেন্ড করে। আর ট্যাক্স GDP তো আমাদের নিজস্ব ব্যাপার, এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তা আমরা দেখছি যে পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারের ইস্যুটা আমরা নতুনভাবে অ্যাড্রেস করতেছি। সো উই হ্যাভ টু গো ফর অল্টারনেটিভ ফাইন্যান্স। এবং অল্টারনেটিভ ফাইন্যান্স কি, এখন আপনারা দেখেন অ্যাকচুয়ালি যে মাল্টিল্যাটারাল যে ফাইন্যান্সগুলো হতো, এগুলো কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে, এগুলোর কিন্তু ইন্টারেস্ট অনেক বেড়ে যাচ্ছে, এবং এই ইন্টারেস্টের সাথে মার্কেট ইন্টারেস্টের গ্যাপটা কমে আসছে। সুতরাং ইট ইজ বিকামিং সো কস্টলি অলসো, যে কস্ট অফ ফান্ড ইজ সো হাই। এই জন্য আমাদেরকে একটা অল্টারনেটিভ আর্কিটেকচার করতে হচ্ছে। সো আমরা মার্কেট বেসড ফাইন্যান্সিংয়ে যেতে হবে। এই জন্য আমাকে বন্ড ইস্যু করতে হবে, আমাকে এই জন্য আমাদেরকে, এই যে আপনারা বলছেন যে লোকাল ব্যাংক থেকে ইনভেস্ট, আপনি লোকাল ব্যাংকগুলোর থেকে টাকা নিয়ে আপনি যখন ফাইন্যান্সিং করতে যাবেন, বিগ প্রবলেম। এটার বিরুদ্ধে তো আমি বলে আসছি, আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন লাস্ট 10 years আমি বলে আসছি যে লোকাল ব্যাংক থেকে আপনারা বড় করে ইউর ক্রাউডিং আউট প্রাইভেট সেক্টর অ্যান্ড দ্য কস্ট অফ ফান্ড ইজ হাই। লোকাল ব্যাংক থেকে বড় করা মানে 10, 11, 12, 13% ইন্টারেস্ট রেট, যেখানে প্রাইভেট সেক্টর সার্ভাইভ করা মুশকিল। এই ইন্টারেস্ট রেটে একটা গভর্নমেন্ট এই ইন্টারেস্টের টাকা নিয়ে কিভাবে সার্ভাইভ করবে? এটা হইতে পারে না তো। সো আমরা চাচ্ছি এখন ট্রেন্ডটা আপনারা যদি লক্ষ্য করেন 25-26 সাথে কম্পেয়ার করে 26-27 যে আমরা বাজেট দিয়েছি, এখানে কিন্তু প্রাইভেট ব্যাংক থেকে বড়ই কমে আসতেছে। কিন্তু আমরা এই ট্রেন্ডটা আমরা রিভার্স করতেছি। বাট এটা তো আমরা রাতারাতি করতে পারবো না, 3 মাসে 4 মাসে তো করতে পারবো না, 1 বছরও করতে পারবো না। সো দিস ইজ এ প্রসেস এগেইন। গ্র্যাজুয়ালি আমরা বেরিয়ে আসছি, ব্যাংক বরোয়িং থেকে বেরিয়ে এসে অল্টারনেটিভ ফাইন্যান্সিং এবং ট্যাক্স GDP আমাকে বাড়াতে হবে, আমাদের কোনো অপশন নেই। এবং অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের মধ্যে যেগুলো আছে, উই আর এক্সপ্লোরিং অল দ্য অপশন, এবং যেখানে দ্য চিপেস্ট আপনার কনসেশনাল যত বেশি পারি আমরা, উই আর প্যাকেজিং, উই আর ব্লেন্ডিং দ্য হোল আপনার পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারটাকে ব্লেন্ডিং করতেছি আমরা দ্য বেস্ট ওয়ে পসিবল। বাট আমরা তো একটা ইনহেরিট করছি, অনেক বড় একটা ডেট ইনহেরিট করে ফেলেছি, কারণ আমরা তো এটা কিছু করতে পারবো না। এই বাজেটও 1,25,000 কোটি টাকা অলমোস্ট আমরা ডেট সার্ভিস করতে হবে এই বাজেটে 26-27, 1,25,000 কোটি টাকা। আপনার ফিসক্যাল স্পেস তো শ্রিঙ্ক করে তো এত কম জায়গায় চলে আসছে। এই যে আমাদের এডুকেশনে উনি রাশেদা আমার বোন যা বললো, আই এগ্রি 5%, এবং আমাদের ম্যানিফেস্টোতে কিন্তু 5% বলা হয়েছে এডুকেশনের জন্য, বিকজ উই বিলিভ ইন ইট। আমরা মনে করি এডুকেশন ইজ সো ইম্পর্টেন্ট, এবং দ্য কোয়ালিটি অফ এডুকেশন ছাড়া আপনি কোনো জাতির পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। অ্যান্ড আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আপনি পেতে চান, ইউর এডুকেশন সিস্টেমকে আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, আপনার হেলথ সিস্টেমকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। সো আমরা যেটা বলেছি, এই বছর কিন্তু আমরা 2% আন্ডার কারেন্ট বাজেট যে সমস্যার মধ্যে আমরা আছি ফাইন্যান্সিয়াল, এর মধ্যে 2% বাজেট ফর এডুকেশন, আমি বলবো না এটা খুব একটা কম হয়েছে, মানে আন্ডার সাচ এরকম একটা সিচুয়েশনে। বাট 5% ইজ আওয়ার টার্গেট। আমরা বলেছি তো এটা ক্রমান্বয়ে আমরা ইনক্রিমেন্টালি আমরা 5%-এ চলে যাবো। আই হোপ অ্যাট দ্য এন্ড অফ আওয়ার দিস টেনিউর আমরা 5%-এ যেতে পারবো। সেম উইথ দ্য হেলথ, আমরা বলেছি হেলথে আমরা 5%-এ যাব, আমাদের ম্যানিফেস্টোতে আজ আমরা 5%-এ যাব। উইদাউট এডুকেশন অ্যান্ড হেলথ আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বক্তৃতা দিতে পারবো আমরা, কিন্তু কোনো কিছু অ্যাচিভ হবে না। দিজ আর দ্য 2 এরিয়াস আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনার দক্ষতা বাড়াতে হবে। জিল্লুর যেটা কারেক্টলি বলেছে
যে এডুকেশনের কোয়ালিটি সাথে অনেক কিছু জড়িত আছে এখানে। সো এডুকেশন থেকে আমরা এডুকেশনটাকে ম্যাক্সিমাম এখান থেকে যদি আমাকে আমার ন্যাশনাল আগামী দিনের আমাদের জাতীয় যে আমাদের যে অ্যাম্বিশনটা আছে ওটা চেক করার জন্য আমরা কিন্তু এডুকেশনের যে বরাদ্দটা দিয়েছি 2%, এটার কিন্তু একটা বিরাট অংশ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, স্কেলিং, রিস্কেলিং, আপস্কেলিং। এবং উইদাউট স্কিল ডেভেলপমেন্ট তো দেশের একটা থ্রেশহোল্ড ক্রস করা খুব ডিফিকাল্ট। এই জন্য উই আর ইনভেস্টিং হিউজলি অন ভোকেশনাল। আমাদের দেশে সব লোক যে বলছে বিএ ম্যাট্রিক আইএ বিএ এম এ পাস করে ফেলতেছে সবাই, বাট ইউ আর ক্রিয়েটিং মোর আনএমপ্লয়মেন্ট থ্রু সাচ এডুকেশন। এখন কেউ তো কাউকে জোর করে তো লেখাপড়া করাইতে পারবে না যে আপনি ভাই বিএমএ পাস না করে আপনি ভোকেশনাল স্কুলে যান। সো উই আর প্রোভাইডিং দি ভোকেশনাল এডুকেশন সিস্টেম অল ওভার দ্য কান্ট্রি, টেকনিক্যাল সাপোর্ট এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে একটা বড় চাঙ্ক ইনভেস্ট হবে এখানে। সো আমরা চাই ম্যাট্রিকের পরে যে চায়নাতে কিন্তু ম্যাট্রিকের পরে 60% চলে যায় ভোকেশনাল স্কুলে, 40% only goes for higher education. I'm sure in nowadays এই ট্রেন্ড আবার অনেক দেশে যারা ফলো করতে চাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আসলে আমাদের ইন্ডাস্ট্রিও চলবে না, আমাদের ফার্মিংও চলবে না। এখন তো স্কিল ইজ নট জাস্ট ফর ইন্ডাস্ট্রিতে, ফার্মিং করতে গেলে আপনাকে স্কিল থাকতে হবে, আপনি সার্ভিস সেক্টর গেলে আপনাকে স্কিল থাকতে হবে, আপনি গ্লোবাল জব সিস্টেমে ঢুকতে গেলে আপনাকে স্কিল থাকতে হবে। সো আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসগুলো এনে থ্রু সার্টিফিকেশন, থ্রু অ্যাক্রেডিটেশন অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ভোকেশনাল স্কুলগুলো আছে তাদের সাথে তাদেরকে এনে, তাদের অ্যাক্রেডিটেশন এনে, তাদের সার্টিফিকেশন এনে আমরা এই এডুকেশনটা পার্সু করার চেষ্টা করতেছি। বিকজ উইদাউট দ্যাট বাংলাদেশের যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট দিয়ে তো আপনার রেকগনিশন নাই। আমরা মনে করতেছি যে সার্টিফিকেট দিচ্ছি কিন্তু নাই টু, দ্যাটস ট্রু। উই আর ট্রাইং টু ডু দ্যাট। এই জায়গাটাতে যে বিশাল একটা আনএমপ্লয়মেন্ট হয়ে আছে বিকজ এই লোকগুলোর জব স্কিল নাই, জব মার্কেটের সাথে এদের এডুকেশনের কোনো সম্পর্ক নাই। সো উই আর লুকিং এট দ্য জব মার্কেট অ্যান্ড এটাকে রিলেট করতেছে আমার ভোকেশনাল যে ট্রেনিংগুলো আছে এবং অন্যান্য ট্রেনিং লাইক নার্সিং, লাইক হোম কেয়ার। আমরা এই জায়গাগুলোতে জোর দিচ্ছি যেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে অ্যান্ড দ্যাট উইল ব্রিং, তারা ভালো আর্নিং হবে, তাদের জীবনযাত্রার মানও উন্নয়ন হবে, তাদেরও জীবনযাত্রার মান উন্নয়ন হবে, দেশের সার্বিকভাবে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে হবে। সো দিস ইজ অ্যাবাউট এডুকেশন, হেলথে আমরা চেষ্টা করছি ইউনিভার্সাল হেলথ কেয়ারের জন্য। এগেইন ইটস অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। বাংলাদেশের মতো একটা দেশে যদি কোনো গভর্নমেন্ট বলে ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা, মানে ইট ইজ সামথিং আনবিলিভেবল। আমরা জানি এটা আনবিলিভেবল, কিন্তু আমরা তো শুরু করতে হবে, আমরা তো কোনো এক জায়গায় শুরু করতে হবে। তো আমরা প্রথম যেটা ধাপ নিয়েছি এখানে আমাদের যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার অ্যাট দি প্রাইমারি লেভেল, প্রাইমারি হেলথ কেয়ারে আমি যদি প্রিভেন্টিভ হেলথ কেয়ারটাকে টেক কেয়ার করতে পারি, তাদের এই ফ্যামিলিগুলো হেলথ কন্ডিশন কিন্তু অ্যাজ এ হোল ইমপ্রুভ করবে এবং তাদের আগামী দিনে আউট অফ পকেট এক্সপেন্ডিচার ফর হেলথ কমে যাবে। সো উই আর ট্রাইং টু অ্যাড্রেস দ্যাট। আমাদের একেবারে গ্রামে গঞ্জ থেকে যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ারটা ইমপ্লিমেন্ট করার জন্য ডিফিকাল্ট জব, ইয়েস, বাট উই হ্যাভ টু ডু ইট, উই হ্যাভ টু স্টার্ট ইট। এই তিনটা হচ্ছে আমাদের বেসিক্যালি হেলথ, এডুকেশন অ্যান্ড সোশ্যাল সেক্টর। তো অনেকগুলো আছে, বাট ওগুলো বলতে গেলে অনেক সময় দরকার। এখন ইয়াং আনএমপ্লয়েড যারা আছে, ইট ইজ এ বিগ ফ্যাক্টর বাংলাদেশে, এবং এই জন্য আমরা তাদের জন্য ইয়াং এমপ্লয়মেন্টের জন্য যতগুলো এরিয়া আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা ইনভেস্টমেন্ট অ্যালোকেশন করেছি। এসএমই কথা বলা হয়েছে, তারপরে কি যেন না ইয়ে স্টার্টআপস, এসএমই স্টার্টআপ, না ক্রিয়েটিভে আসতেছে। ক্রিয়েটিভ ইজ মাই পেট সাবজেক্ট, সো আই হ্যাভ টু স্পিক সেপারেটলি অন দ্যাট। সো
তো এদের জন্য কিন্তু যত ধরনের ইনসেন্টিভ সব দেওয়া হয়েছে। আপনারা যদি আমি এগুলো বলতে গেলে সময় লাগবে। আমি বলতে এই ইয়াং মানে আমাদের নতুন আমাদের ইয়াং প্রজন্মের জন্য ওদের জন্য যা যা দেওয়ার সবগুলো ইনসেন্টিভ দেওয়া হয়েছে। স্টার্ট আপ বলেন, এসএমই বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এভরিথিং। এবং তারা বাইরের সাথে যাতে কাজ করে তাদের টাকা পয়সা বিদেশে পাঠানো আসা তাদের, এটা আমরা এই প্ল্যাটফর্মগুলো খুলে দিয়েছি। কিন্তু এখন আপ টু $5,000 পর্যন্ত আপনাকে কোনো ফর্ম টর্ম ফিল আপ করতে হবে না, এটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, এখানে কোনো সমস্যা নেই। এটা আমরা ইনক্রিমেন্টালি এগুলো বাড়িয়ে দেব। তো সুতরাং এখন যারা স্টার্ট আপ ফ্রিল্যান্সিং করতেছে সকলের জন্য লাইফ হ্যাজ বিকাম ইজি। এবং তারা আমরা চাই যে এটা কিন্তু বাংলাদেশের আইসিটি ইজ এ হিউজ পটেনশিয়াল ফর বাংলাদেশ। এবং এই জায়গায় আমরা বিরাট পলিসি চেঞ্জ নিয়ে আসছি। আমাদের গ্রামীণের এমডি সাহেব, সিইও সাহেব বলেছেন, এবং আমরা ইনপুট নিয়েছি ইয়াং জেনারেশন থেকে, কোথায় তারা ফেস করতেছে প্রবলেমগুলো, এবং এভরিথিং হ্যাজ বিন অ্যাড্রেসড। And when I say everything has been addressed. ওদের আগামী দিনের আইসিটি সেক্টরে থ্রাইভ করার জন্য যা যা দরকার সব কিছু করা হয়েছে, কোনো কিছু বাকি নেই। এবং অলসো ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদের ফান্ড করা হয়েছে, এবং উইল সাপোর্ট মোর অ্যান্ড মোর। এই যে থোক বরাদ্দর কথা বলা হচ্ছে, থোক বরাদ্দ কিন্তু আমরা কিন্তু রিকারিং এক্সপেন্সেসের জন্য কোনো থোক বরাদ্দ নাই। থোক বরাদ্দের মধ্যে যা আছে সব ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য। এখানে কিন্তু কোনো কি বলে পরিচালন ব্যয়ের জন্য কোনো থোক বরাদ্দ আমরা রাখি নেই। যেটা আছে আমাদের কিন্তু রাখতে হয়েছে, কারণ আমি তো 2 মাসে 3 মাসের মধ্যে সব প্রজেক্ট রেডি করতে পারবো না, পারিও নাই আমরা। সো আমরা প্রজেক্টগুলো আন্ডার প্রসেস আছে রেডি। অ্যান্ড উই আর অলসো বিগত সরকারের 1300 প্রজেক্ট ইনহেরিট করেছি, হিউজ একটা বোঝা আমাদের মাথার উপর। ওই 1300 প্রজেক্টের মধ্যে আপনি দেখবেন অর্ধেক প্রজেক্ট হচ্ছে ওদের নিজস্ব ইন্টারেস্টে। এই সমস্ত প্রজেক্ট করেছে তারা নিজস্ব সুবিধার জন্য, বাংলাদেশের মানুষের জন্য ওই সমস্ত প্রজেক্ট হয়নি। তো আমরা এই প্রজেক্টগুলোকে কোনোটা বাতিল করছি, কোনোটা রিপারপাসিং করছি, কোনোটা 60-70-80% হয়ে গেছে, আমার কোনো চয়েস নেই, আমাকে ক্লোজ করতে হচ্ছে এই প্রজেক্টগুলো। সো দিস ইজ এগেইন অ্যানাদার বার্ডেন অন দ্য নেশন, নোয়িং ফুললি ওয়েল এই কতগুলো প্রজেক্ট আমাকে কোনো রিটার্ন দিচ্ছে না, বাট আমি বাস্তবায়ন করতে বাধ্য হচ্ছি, কারণ 80% হয়ে গেছে, আমি করবোটা কি এখন? তো দিস ইজ অ্যানাদার বার্ডেন, এই দেশের ট্যাক্স পেয়াররা পে করতেছে, এই দেশের মানুষকে খুব করতে হচ্ছে, বাট আমাদেরও কোনো চয়েস নেই। আমরা যেগুলো বাতিল করা সম্ভব বাতিল করেছি, যেগুলো রিপারপাস করা সম্ভব এগুলো রিপারপাস করেছি, আর যেগুলো একদম হয়ে গেছে উই হ্যাভ টু এন্ড আপ উইথ দিস প্রজেক্ট। সো দিস ইজ আনফর্চুনেটলি, এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে, উই নিড এ কুশন ফর 2 years। আমি যদি বলি কালকে প্রবলেম গ্যাস, পাওয়ার, গ্যাস হচ্ছে মেজর প্রবলেম বাংলাদেশে, মেজর। আমি তো 3 মাসে সলভ করতে পারবো না। আমরা যদি যত কিছু চাই, এবং মানি কেন সলভ দিস প্রবলেম, এগুলো তো টাইম, এগুলো একটা টাইম ফ্রেম আছে, কতদিন সময় লাগবে। এই যে গ্যাস বাংলাদেশে নাই, ওরা গ্যাস এক্সপ্লোরেশন করে নাই, তা আমরা গ্যাস এক্সপ্লোরেশন শুরু করেছি। এক্সপ্লোরেশন করবে, গ্যাস আসবে, ট্যাঙ্ক সাপ্লাই করব, বাইরের থেকে গ্যাস এনে এটাকে স্টোরেজ করে সাপ্লাই ওরা করে নাই, এবং আমাকে করতে হচ্ছে, এটা আমাদেরকে করতে হচ্ছে। এটারও তো একটা টাইম লাগে, অ্যাটলিস্ট 18 months লাগে এই সমস্ত এগুলো পুরো প্রজেক্টগুলো শেষ করতে। এই জন্য আমরা বাংলাদেশের যদি রিয়েল ডেভেলপমেন্ট, $1 trillion ইকোনমির কথা আমরা যেটা প্রমিস করেছি 2034, এটা করতে হলে গ্যাস, ইলেকট্রিসিটি এবং রোবাস্ট ইন্টারনেট ছাড়া, আই এম অ্যাডিং রোবাস্ট ইন্টারনেট, এই কারণে ইন্টারনেট মেক্স অল দ্য ডিফারেন্স ইন এনি কান্ট্রিজ ডেভেলপমেন্ট। আমরা খালি পাওয়ার আর গ্যাসের কথা বলছি তো, we don't have a robust internet, you will not be able to reach out to people, and মানুষের ইয়াং জেনারেশনের যে কথাগুলো আমরা বলছি এগুলো কেউ কিছু করতে পারবে না। সো
রোবাস্ট ইন্টারনেট এই তিনটার উপর আমরা ইনভেস্ট করছি, বাট টাইমটা তো একটু সময় লাগবে। তো আমরা মনে করি 2 বছরের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি, আমি আশা করছি 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ইকোনমি অন দ্য 4th, 5th year উইল টেক অফ ফর প্রসপ্যারিটি, সমৃদ্ধির দিকে যাবে। নাও প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন নিয়ে যেটা অনেকে প্রশ্ন করেছেন, রাইটলি সো, অ্যাগেইন বাংলাদেশ হিস্টোরিক্যালি প্রজেক্টগুলো করেছে, এগুলো ইমপ্লিমেন্টেশন হয় না। এবং এটার জন্য জিল্লুর যেটা বললো কোয়ার্টারলি, অলরেডি আমরা কোয়ার্টারলি রিভিউর কথা বলে দিয়েছি। কোয়ার্টারলি রিভিউ না, আমরা এখন একটা ড্যাশবোর্ড করতেছি। ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটা প্রজেক্ট ডেইলি বেসিসে মনিটর করা হবে, নট কোয়ার্টারলি, ডেইলি বেসিসে। দেয়ার উইল বি ড্যাশবোর্ড ইন দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, অল মিনিস্টার্স অফিস, ফাইন্যান্স মিনিস্ট্রি তো মাস্ট, অ্যান্ড দিস ড্যাশবোর্ড উইল টেল ইউ কোন প্রজেক্ট কতটুকু আগাচ্ছে, এটা কি টাইমলি ওরা কি পারতেছে কি পারে নাই, এগুলো কিন্তু ড্যাশবোর্ড উইল শো। তো উই আর হ্যাভিং এ ড্যাশবোর্ড। জুলাইয়ের 1st উইক থেকে দিস ড্যাশবোর্ড উইল কিক ইন, ইনশাআল্লাহ শুরু হবে আমি আশা করি, কাজ প্রায় শেষের দিকে। এটা কিন্তু কনস্ট্যান্ট অবজারভেশন অন প্রজেক্টগুলোর ডেভেলপমেন্ট। এখানে আরও অনেকগুলো আছে, এগুলো প্রিপারেশনের মধ্যে ছিল। একটা প্রজেক্ট প্রিপারেশন করতে গেছে 1.5 বছর 2 বছর চলে গেছে। হাউ ক্যান ইউ হ্যাভ এ প্রজেক্ট? আপনি চিন্তা করতে পারবেন একটা প্রজেক্ট ডেভেলপ করতে যদি 1.5 বছর 2 বছর লাগে, তারপরে এটা ইমপ্লিমেন্টেশন, সব কিছু মিলিয়ে এই প্রজেক্টে ভাইবিলিটি থাকে না, কোনো ভাইবিলিটি থাকে না, এবং এটা হাই কস্ট। এটা এই কস্টটা বাংলাদেশের মানুষ পে করতেছে, কিন্তু চোখে দেখতেছে না, বাট দে আর পেইং দিস কস্ট এভরি ডে। তো আমরা অন টাইম প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, হোপফুলি যে প্রসেসগুলো দরকার সবগুলো প্রসেস আমরা ইনস্টল করতেছি। লাস্টলি একটু আমি ডিরেগুলেশনের উপরে বলি, এগেন দিস ইজ মাই প্যাট সাবজেক্ট, ডিরেগুলেশন। এই যে আপনারা এত সব ঝামেলা বাংলাদেশে, ব্যুরোক্রেসির কথা বলতেছেন, তো ডিরেগুলেশন ছাড়া আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। সো আমার বক্তৃতায় 4.5 পৃষ্ঠা ছিল ডিরেগুলেশনের উপরে, হাউ টু ডিরেগুলেট বাংলাদেশ। বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি। আমি বহুদিন ধরে বলি, দিস কান্ট্রি ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি, যেখানে মানুষের কিছু করা যাবে না, ব্যবসায়ী ব্যবসা করতে পারবে না, সাধারণ মানুষের লাইফ ইজ ডিফিকাল্ট এভরিডে, ডে টু ডে বেসিসে। আমরা চাচ্ছি এইখানে এটার ডিরেগুলেশনের গুলোতে সব লেড আউট করেছি, এবং ডিরেগুলেশনগুলো কমপ্লায়েন্সের জন্য আমরা একটা টাস্ক ফোর্স করে দিচ্ছি, আমরা একটা ওয়েবসাইট করছি। কেউ যদি কোনো জায়গায় মনে করে দেয়ার ডিরেগুলেশন ভায়োলেশনের কারণে কোনো সিটিজেন, কোনো ব্যবসায়ী বাধাগ্রস্ত হচ্ছে, there is going to be a website and there is a task force who is going to oversee all the deregulation that we have made in the budget. So hopefully things will change. Message is clear. এখানে কেউ এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আমরা স্কোপ রাখতেছি না। মোটামুটি যারাই বাধাগ্রস্ত করতে চাইবে, they will be found out and they will have to show the way out. We will show them way out. আমি কিন্তু ক্যাটাগরিক্যালি বলতেছি, anybody standing in the way of deregulation and business, we will show them the way out. তাদেরকে ওই যে দরজা দেখাই দেব, আপনি চলে যান এখান থেকে, we don't need you anymore. You're not working for the country, you're not working for the people, but we are elected government. আমার তো অব্লিগেশন আছে মানুষের প্রতি, আর এতদিনের মিসরুলের পরে মানুষের যে এক্সপেকটেশন লেভেল ইজ ভেরি হাই। আমি 100% না পারি, 80% করি, 70% করি। That will bring about a change and that will have a good start for the future. So tax GDP ইস্যুতে লাস্টে বলে আমাকে যেতে হবে, আমি অলরেডি লেট, সরি। I hate to leave before any
মিটিং ইজ ওভার, কোয়াইট অনেস্টলি আমি এটার বিরুদ্ধে সবসময় বলে আসছি, কিন্তু আমার তো আজকে অনেক আগে থেকে আর তো আপনারা একটু আপনাদের সাথে আমার কথা ছিল একটা শেষ করে দেবেন, তো এটা আমার পুরো রেসপন্সিবিলিটি না, সিপিডি অলসো হ্যাভ টু টেক সাম রেসপন্সিবিলিটি ফর দিস। ট্যাক্স জিডিপিতে যেটা আমরা প্রবলেম, এনবিআর ইস্যুতে অনেকে আপনারা বলেছেন, আমি কিছু বলতে পারবো না, কারণ আমি যখন ফাইন্যান্স মিনিস্টার আমি তো আমার ডিপার্টমেন্ট নিয়ে বেশি কিছু কথা বলতে পারবো না পাবলিকলি, তো আপনারা বলতে পারবেন, and I encourage you to say this. NBR is an issue that we have to resolve. আমরা বাইফার্কেশনে যাচ্ছি, পলিসি লেভেল থাকবে, এক্সিকিউশন থাকবে, and the policy level is not going to be run by bureaucrats. Policy level, the tax experts, social বাংলাদেশের মানুষের যারা ডিএনএ বুঝে, যারা বাংলাদেশের মানুষের সব কিছু বুঝে, এইসব আমরা চাই এই লোকগুলার পলিসিতে আসুক, ট্যাক্স ফর্মুলেশন পলিসিতে। বাংলাদেশের মেজর ট্যাক্সেশন প্রবলেম এনবিআরের প্রবলেম হচ্ছে পলিসি মেকিং। ইফ ইউ গেট দ্যাট রাইট টু স্টার্ট উইথ, only 50% problem is solved. So policy level, we want the expert group to make the policy, not the bureaucrats. The expert group will make the policy. Bureaucrats' job is to execute it. So we are bifurcating this and hopefully it will work again. Deregulation যেগুলো বলা হয়েছে, যদি কোথাও ভায়োলেশন হয় আপনারা আমাদের জানাবেন, we'll take care of that, কোনো অসুবিধা নেই। And hopefully through these changes আমাদের tax GDP will increase. আর আমরা একটা কথা আমি লাস্টে বলি, আমরা ট্যাক্স না দেওয়াটাকে খুব একটা আনন্দের বিষয় মনে করি। We also have to learn to pay tax. আমরা তো কেউ ট্যাক্স পে করতে চাই না, আমরা যারা ক্রিটিসাইজ করে আমরা কেউ ট্যাক্স পে করতে চাই না। দিস ইজ এজ এ জাতি হিসাবে এই জায়গাটায় আমাদেরকে নিজের বিবেককে জিজ্ঞেস করতে হবে। আপনি কতগুলো লোক সামান্য একটা স্মল বেস এখানে ট্যাক্স পে করতেছে, লক্ষ লক্ষ আমাদের লয়ার আছে, ডাক্তার আছে, ওই ওরা তো কেউ নেটওয়ার্কে নাই, হাজার লক্ষ লক্ষ কোটি দোকানদার আছে, রেস্টুরেন্ট আছে, নাই। তো আমরা এই সবাইকে ইনক্লুড, উই আর ক্রিয়েটিং এ ডেটাবেস, ঠিক আছে, আবার কাউকে প্রেশারও দিতে চাচ্ছেন খুব কম টাকা দিয়ে আপনি ট্যাক্স নেটে আসেন। একটা ছোট রেস্টুরেন্টের মালিক, সে 2000 টাকা বছরে দিয়ে ট্যাক্স নেটে ফ্ল্যাট রেটে আসো, তোমার কিছু জমা দেওয়ার দরকার নেই, ফর্ম টর্ম ফিল আপ করার দরকার নেই। You don't have to deal with the tax people either. আমরা জানি ট্যাক্সের লোকজন বাংলাদেশের মানুষ ভয় পায়, দিস ইজ অ্যানাদার ব্যাড কালচার। ট্যাক্সকে লোকে ভয় পাবে কেন? তারা তো দেয়ার অ্যাট দ্য সার্ভিস অফ দ্য স্টেট, তাকে ভয় পাবে কেন? সো আমরা চাচ্ছি যে ফ্ল্যাট রেটে যত বেশি মানুষকে আমরা ইনক্লুড করতে পারি। আর ইন্ডাস্ট্রির বেলায় আপনারা তো জানেন, আমরা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালের জন্য যারা আছে, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালকে আমরা অনেক কমিয়ে দিয়েছি, ফিনিশ গুডের সাথে একটা ডিফারেন্স রেখেছি। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য আমরা সব ওপেন করে দিয়েছি। যে কেউ এক্সপোর্ট করতে চায়, দে উইল বি এলিজিবল ফর এ বন্ড। এনিবডি যে কোনো এক্সপোর্ট করবে, এটা খালি গার্মেন্টস না, আমরা তাদেরকে বন্ড দেব। আপনি যদি বন্ড ভালো না লাগে বলবেন, তাহলে আপনি ব্যাংক গ্যারান্টি দিয়ে ডিউটি ফ্রি মাল নিয়ে এসে এক্সপোর্ট করে দেন, তাও ভালো। সো ইউ হ্যাভ টু অপশন। আপনি ইচ্ছা করলে বন্ডও নিতে পারেন, আপনি ব্যাংক গ্যারান্টি দিয়ে ট্যাক্স ফ্রি নিয়ে এসে এক্সপোর্ট করে দেন। এরপরে যদি ট্যাক্স ডাইভার্সিফিকেশন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন না হয় কি করা যাবে এখন বলেন? এভরিথিং হ্যাজ বিন মেড ওপেন, অ্যাবসলিউটলি। ইভেন এলসিও আমরা এলসিও কম্পালসারি আমরা করবো না। আমরা চাই এলসি ছাড়া টিটি, ডাইরেক্ট রেমিটেন্সের টাকা সারা দুনিয়াতে হচ্ছে না। এলসি ইজ এ কস্ট টু দ্য বিজনেসম্যান। তারপরে এখন তো আমাদের রেটিং কমে গেছে বাংলাদেশের, কনফার্মেশনে আরও পয়সা দাও। তো সুতরাং আমরা বলছি ঠিক আছে,
যারা যারা ক্রেডিবল বিজনেস হাউসেস আছে তাদেরকে আমরা গ্র্যাজুয়ালি এলসির বাইরে রেখে আস্তে আস্তে তারা ডাইরেক্ট পেমেন্ট করতে পারবে। সো রিফর্ম তো সব করা হয়ে গেছে, ডিরেগুলেশন করা হয়ে গেছে। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদেরকে এটার পূর্ণ সুযোগ নিয়ে ইকোনমিকে আগে নিয়ে যেতে হবে। আপনি তো ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে কিছু বললেন, আচ্ছা তাহলে 5 মিনিট বলতে হবে আপনাকে, বিকজ দিস ইজ অলসো মাই পেট সাবজেক্ট। ক্রিয়েটিভ ইকোনমি ইজ অ্যান ইকোনমি যারা বাংলাদেশের ট্রেডিশনালি অর্থনীতিতে মেইন স্ট্রিমে আসতে পারে নাই। এই লোকগুলো আমাদের গ্রামে যারা আর্টিজেন্স আছে, আমাদের তাঁতি আছে, আমাদের কটেজ ইন্ডাস্ট্রি আছে, মৃৎশিল্পের কাজ করে, সমস্ত বাংলাদেশ জুড়ে এই লোকগুলো কাজ করতেছে, কিন্তু এদের জীবনযাত্রার মানে কোনো পরিবর্তন হয় নাই। ওই বাপ করছে, দাদা করছে, এখনো করে যাচ্ছে, জাস্ট অ্যাবাউট মেকিং এ লিভিং। এদের লাইফে কোনো চেঞ্জ আসতেছে না। তো আমরা ডিসাইড করছি না, ঠিক আছে, আমরা এই লোকগুলোকে মেইন স্ট্রিম ইকোনমিতে আনতে চাই। কীভাবে? আমরা ওদেরকে ওদের যদি ঋণের প্রয়োজন হয় ঋণ দেব, যদি ওদের স্কিল ডেভেলপমেন্টে কোনো সাপোর্ট লাগে সেটাও দেব, ওদের ডিজাইনিং সাপোর্ট লাগলে ডিজাইনিং সাপোর্ট দেব, ওদের ব্র্যান্ডিং করতে হলে ব্র্যান্ডিং করব, অ্যান্ড তাদেরকে মার্কেট দেব, আলিবাবা, ইবে, অ্যামাজন, তারা যাতে অনলাইনে বিক্রি করতে পারে। উই ওয়ান্ট টু ফেসিলিটেট দেম। সো উই হ্যাভ ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, অলরেডি উই হ্যাভ আইডেন্টিফাইড কতগুলো এরিয়া টু স্টার্ট উইথ। ইনশাআল্লাহ আমরা এই কাজটা শুরু করতে, এই লোকগুলা যাতে তাদের 700 টাকার শীতল পাটি যাতে 2000 টাকায় বিক্রি করতে পারবে, ইন্টারন্যাশনাল মার্কেটে আর লোকাল মার্কেটে। এই লোকটার জীবনযাত্রার মান, তারা আরও এমপ্লয়মেন্ট পাবে, এবং হোল লট অফ পিপল সারা বাংলাদেশে। এরা কিন্তু কোনোদিন আমরা মেইন স্ট্রিম ইকোনমিকে আনতে পারি নাই। সো ক্রিয়েটিভ ইকোনমির এই উদ্দেশ্যটি, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের কালচার। ক্রিয়েটিভ ইকোনমি ইজ পার্ট অফ আওয়ার, আমাদের ক্রিয়েটিভ ইকোনমি, আমরা কালচারটাকে ফ্রন্টে নিয়ে আসছি। থিয়েটার, মিউজিক, ফিল্ম, দিজ আর অল ইকোনমি। আমরা খালি মনে করি ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ইজ ইকোনমি, এন্টারটেনমেন্ট ইজ এন ইকোনমি। সারা দুনিয়াতে আপনি দেখেন গ্লোবালি এন্টারটেনমেন্ট ইজ এ হিউজ ইকোনমি, স্পোর্টস ইজ এন ইকোনমি, থিয়েটার। আমরা লন্ডনে গেলে আমরা কত টাকা দিয়ে থিয়েটার দেখি, বাংলাদেশের থিয়েটার যেতে পারি না। অনলি এন্টারটেনমেন্ট হচ্ছে কারো বাসায় দাওয়াত খাইতে হবে, নাহলে রেস্টুরেন্টে গিয়ে খাবো, এই তো। বাংলাদেশে আর কিছু করার নাই। সো উই আর সাপোর্টিং দিস থিয়েটার পিপল। সো দিস পিপল আর ইন ডিস্ট্রেস। একজন থিয়েটার আর্টিস্ট চলতে পারছে না, একজন সিঙ্গার চলতে পারছে না। থিয়েটারের সাথে এখানে লাইট ম্যান জড়িত আছে, মেকআপ ম্যান জড়িত আছে, গেট ম্যান জড়িত আছে। দিস ইজ ইকোনমি, দিস ইজ জিডিপি। Every time you buy a theater ticket, this is GDP. আমরা খালি জিডিপি ধরতে চাই, খালি ইন্ডাস্ট্রিতে খালি জিডিপি। তো দিস ইজ জিডিপি, ইটস এ হিউজ ইকোনমি। আমরা এই জন্য আমরা এইগুলোকে সবগুলোকে দেখে, আমাদের কতগুলো হেরিটেজ প্রপার্টি আছে, এগুলোকে আমরা মনিটাইজ করতে পারিনি। সো উই হ্যাভ টু মনিটাইজ দিস থিংস। একজন সিঙ্গার আছে, তার একটা গানের কোনো বাউন্ডারি আছে? আমরা কোরিয়ান গান শুনতে, এখন তো সব কিছু শুনতেছি, কোরিয়ান আর্টিস্ট করে সারা দুনিয়ায়, তারপরে জাপানিজ শুনতেছি। বাংলাদেশ উই হ্যাভ নট বিন এবল টু ডু এনিথিং, আনফর্চুনেটলি। আমরা চাই আমাদের দেশের সংস্কৃতিটাকে তুলে আনতে চাই, এবং এটা তাদের জীবনযাত্রার মান চেঞ্জ হবে, এন্টারটেইনমেন্ট হবে, মনিটাইজড হবে, জিডিপিতে কন্ট্রিবিউট করবে। লাস্টলি দিস ইজ এ সফট পাওয়ার ফর বাংলাদেশ। আমাদের তো কোনো সফট পাওয়ার আমরা ডেভেলপ করি নাই। সো দিস ইজ এ সফট পাওয়ার ফর দ্য কান্ট্রি। সো এটা ক্রিয়েটিভ ইকোনমি অনেক বড় সাবজেক্ট, আমি খুব শর্টকাট বলে ফেললাম। সো উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ক্রিয়েটিভ ইকোনমি। উই হ্যাভ নট জাস্ট পলিসি না, আমরা এটার জন্য ফান্ড অ্যালোকেট করেছি অলরেডি, 300 + 500, 800 কোটি টাকার ফান্ড অ্যালোকেট করেছি। প্রয়োজনে আরও অ্যালোকেশন আসবে এটা। সো দিস ইজ সামথিং ইউ আর টেকিং সিরিয়াসলি।
আপনারা সবাই ঢাকা থিয়েটারে যেতে পারবেন, গান শোনার জন্য ভালো জায়গায় যেতে পারবেন। আপনাদের টাকা পয়সা খরচ করলে এটাই তো ইকোনমি, দিস ইজ জিডিপি, সবাই করবে। এবং এন্টারটেইনমেন্ট, বাংলাদেশের এন্টারটেইনমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা জাতির জন্য, সবার জন্য। সো ক্রিয়েটিভ ইকোনমি ইজ সামথিং দ্যাট আমরা আশা করি উইল টেক অফ, এবং আমরা অনেক রেসপন্স পাচ্ছি। আমরা ডিজাইনিং সেন্টার